হ্যালো এভরিওয়ান, ক্লাস 10 এর প্রথম লেকচারে মাধ্যমিক 2027-এর জন্য প্রথম লেকচারে প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ম্যাথমেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার দিয়ে আজকে স্টার্ট করব। আজকের ফার্স্ট ক্লাসে শুরু হবে ম্যাথমেটিক্সের ফার্স্ট চ্যাপ্টারের প্রথম লেকচার। সেটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল, সেখানে আমরা প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ওয়াইজ ধরে ধরে শিখবো, জানবো, বুঝবো এবং প্রত্যেকটা কনসেপ্ট রিলেটেড যে সমস্ত কোয়েশ্চেন আনসার, যে সমস্ত কোয়েশ্চেন বা প্রবলেম আমাদের বইতে রয়েছে, সেই বই অনুযায়ী আমরা পরপর সেগুলো ডাইরেক্ট সলভ করে ফেলবো। এবং প্রতিটা লেকচার কিন্তু প্রতিটা ভিডিও তোমরা মন দিয়ে দেখবে, বুঝবে এবং সেই হিসাবে প্র্যাকটিস করবে। নেক্সট ইয়ার মাধ্যমিকে তোমাদের ফুল মার্কস পেতে কিন্তু কেউ আটকাতে পারবে না। এবং চোখ বন্ধ করে এই চ্যানেলটিকে নিয়মিত ফলো করো এবং ভিডিওগুলো নিয়মিত দেখো, খাতায় নোট ডাউন করো অবশ্যই এবং প্র্যাকটিস করো। প্রতিটা জিনিস তোমাদের নিখুঁতভাবে তৈরি হবে এবং নিখুঁতভাবে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের খুব ইম্পর্টেন্ট এবং বেশ বড় একটা চ্যাপ্টার এবং ফার্স্ট চ্যাপ্টার ম্যাথমেটিক্সের, সেটা হলো অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল। এই চ্যাপ্টারটার নাম যদিও বইতে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে নামটা হওয়া উচিত ছিল বাস্তব সহগযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল উইথ রিয়েল কোএফিসিয়েন্টস। বাস্তব সহগ বিশিষ্ট, এই কথাটা কিন্তু যুক্ত হওয়াটা উচিত ছিল, কারণ আমাদের সিলেবাস অনুযায়ী বা ম্যাথমেটিক্সের বইতে ক্লাস 10-এর সেখানে কিন্তু আমাদের শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ বাস্তব সহগ যুক্তই হবে, সেখানে কিন্তু অবাস্তব সহগ বা কোনো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি সেখানে আসবে না। ঠিক আছে, তো প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই জিনিসটার তিনটে কথা এখানে রয়েছে। সেটা হচ্ছে বাস্তব সহগ যুক্ত, বাস্তব সহগ যুক্ত, তারপর কথাটা রয়েছে হচ্ছে একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট, এবং তারপর রয়েছে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে তিনটে কথা একসঙ্গে রয়েছে, একটা হচ্ছে বাস্তব সহগযুক্ত একটা কথা রয়েছে, একটা রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট এবং আরেকটা রয়েছে হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দ্বিঘাত। আমি জিনিসটাকে আলাদাই পার্ট করে দিলাম। আর এখানে আরেকটা রয়েছে হচ্ছে লাস্ট সমীকরণ। তাহলে প্রথমে আমাদের জানতে হবে সমীকরণ জিনিসটা কি। সমীকরণ মানে হচ্ছে, আমরা সমীকরণ জিনিসটা এর আগে ক্লাস 9-এ কিন্তু শিখেছি। সেখানে আমাদের বলেছিলাম যে 2x + 3y ইকুয়ালস টু সামথিং, কিছু একটা 5 রয়েছে, কিংবা x - y ইকুয়ালস টু 6 রয়েছে। তো এরকম টাইপের, ঠিক আছে, এরকম টাইপের দুটো করে সমীকরণ আমাদের দিয়ে দিত। সেই সমীকরণ দুটো কিন্তু আমরা সমাধান করতাম, সেটা অপনয়ন পদ্ধতিতে কিংবা বজ্রগুণন পদ্ধতিতে কিংবা তুলনামূলক পদ্ধতিতে কিংবা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে কিন্তু আমরা এরকম সহজ সমীকরণকে সমাধান করেছি। কিন্তু এখানে সহজ সমীকরণ যেহেতু বলছি, এখানে কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ সেটা কিন্তু বলা যাবে না, কারণ এখানে এক্স হচ্ছে একটা চলরাশি, আবার ওয়াইও একটা চলরাশি। তাহলে দুটোই কিন্তু চলরাশি, অর্থাৎ দুটোই ভ্যারিয়েবল। তাই ক্লাস 9-এ যে সহজ সমীকরণগুলো ছিল সেগুলো কিন্তু দ্বিচল বিশিষ্ট সমীকরণ ছিল। অর্থাৎ সেখানে এক্স এবং ওয়াই দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল বা আলাদা আলাদা চলরাশি সেখানে উপস্থিত ছিল, তাদের মান আমরা বার করতাম। কিংবা কখনো আমরা গ্রাফ পেপারেও দুটো লাইনকে এঁকে সেই লাইন দুটোর মধ্যে যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুটাকে আমরা সমাধান বলতাম। কিন্তু যাই করি না কেন, এটা কিন্তু ছিল আমাদের কাছে দিক মানে দুটো ভ্যারিয়েবল বা দুটো চলরাশি বিশিষ্ট। ঠিক আছে, সেক্ষেত্রে দ্বিচল বিশিষ্ট সহ সমীকরণ ছিল। কিন্তু এখন যে সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ। একচল বিশিষ্ট সমীকরণ অর্থাৎ সেখানে এক্স এবং ওয়াই কিংবা একাধিক ভ্যারিয়েবল বা একাধিক চলরাশি কিন্তু প্রেজেন্ট থাকবে না, সেখানে কেবলমাত্র একটাই
চলরাশি থাকবে, ঠিক আছে? সেখানে কেবলমাত্র একটাই চলরাশি থাকবে। তো এক্স এবং ওয়াই যেহেতু দুটো ছিল তাই এটা দ্বিচল বিশিষ্ট ছিল, কিন্তু একচল বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র এক্স থাকবে কিংবা ওয়াই থাকবে, কিংবা যে ভ্যারিয়েবলই থাকুক না কেন, যে চলরাশি থাকুক না কেন, একটাই থাকবে, একাধিক চলরাশি সেখানে আসবে না। এটা ছিল হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণের কনসেপ্ট। এবার সমীকরণ তো ঠিক আছে, কিন্তু দ্বিঘাত সমীকরণ, এই যে কথাটা বলছে দ্বিঘাত, এখানে আগে যে ক্লাস 9 আমরা করেছি সেখানে এক্স এর যে পাওয়ার সেটা হচ্ছে এক, ওয়াই এর পাওয়ারটাও এক, কিংবা হাইস্ট পাওয়ারের দিক থেকে যদি ভাবি সেটাও একই, মানে সর্বোচ্চ ঘাত, এক্স এর সর্বোচ্চ ঘাত কত ছিল? এক ছিল। এক্স এর মাথায় কিছু না লেখার অর্থ কিন্তু এক, ঠিক আছে? এক্স এর মাথায় কিছু না লেখার অর্থ আবার জিরো নয় কিন্তু, কারণ এক্স টু দি পাওয়ার জিরো মানে কিন্তু সেটা আর এক্স থাকবে না, ওয়ান হয়ে যাবে। তাই এক্স বা ওয়াই এর মাথায় কিছু না লেখার অর্থ হচ্ছে তাদের মাথায় কিন্তু এক রয়েছে। তাই যেহেতু এক করে করে ছিল সর্বোচ্চ ঘাত, চলরাশির পাওয়ার হিসাবে সর্বোচ্চ হিসাবে এক ছিল, তাই সেটা ছিল হচ্ছে একঘাত সমীকরণ। একঘাত সমীকরণ, ঠিক আছে? কিন্তু তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দ্বিঘাত মানে নিশ্চয়ই এক্স বা ওয়াই যাই থাকুক না কেন তার পাওয়ারে দুই থাকবে সর্বোচ্চ। সর্বোচ্চ দুই থাকবে, কারণ তার মানে তার নিচের পাওয়ারও থাকতে পারে। সর্বোচ্চ দুই থাকার অর্থ হচ্ছে নিচের পাওয়ারও কিন্তু এক পাওয়ারও থাকতে পারে, শূন্য পাওয়ারও থাকতে পারে, কিন্তু দুইয়ের বেশি পাওয়ার থাকবে না, অর্থাৎ এক্স স্কোয়ারের বেশি সেখানে মানে ইকুয়েশনের মধ্যে বা সমীকরণের মধ্যে উপস্থিত থাকবে না। অর্থাৎ এক্স স্কোয়ার থাকতে পারে, এক্স থাকতে পারে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান, কিংবা এক্স টু দি পাওয়ার জিরো থাকতে পারে। এবার এক্স টু দি পাওয়ার জিরো মানেই হচ্ছে ওয়ান, তার মানে ধ্রুবক পদ থাকতে পারে, কোনো সংখ্যা থাকতে পারে। এক্স স্কোয়ার থাকতে পারে, এক্স থাকতে পারে, কিন্তু এক্স স্কোয়ার মানেই হচ্ছে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে এক্স, এবং এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে এই জাতীয় টার্মগুলো, এই জাতীয় পদগুলো কিন্তু সমীকরণের মধ্যে উপস্থিত থাকবে। তাই সেটাকে আমরা বলতে পারবো দ্বিঘাত সমীকরণ, কারণ এই ধরনের পদ যদি উপস্থিত থাকে তাহলে সেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হবে দুই, ঠিক আছে? আর বাস্তব সহগযুক্ত কেন বলছি? বাস্তব সহগযুক্ত বলা হচ্ছে কারণ এখানে সমীকরণের সময় আমরা যেমন এখানে দুই লিখেছি এক্স এর সঙ্গে, এখানে ওয়াই এর সঙ্গে তিন আছে, কিংবা এখানে কিছু নেই মানে ওয়ান আছে, এখানে মাইনাস আছে মানে একটা মাইনাস ওয়ান আছে, এই দুই তিন ওয়ান মাইনাস ওয়ান যাই বলি সেগুলো কিন্তু একটা বাস্তব সংখ্যা, যেগুলোর আমরা রিয়েল এক্সিস্টেন্স আমরা দেখেছি, ঠিক আছে? সেটা হচ্ছে দুই তিন চার এগুলো সবাই পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ওয়ান মাইনাস ওয়ান এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান। তো যাই জানি আমাদের বাস্তব সংখ্যা যে চ্যাপ্টারটা ছিল ক্লাস 9-এ, সেই ফ্যামিলিরই নাম্বার, তাই সেটাকে আমরা প্রত্যেকেই বাস্তব সহগযুক্ত ছিল, এবং এখানেও যে দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব সেটাও কিন্তু সম্পূর্ণ বাস্তব সহগযুক্তই হবে, ঠিক আছে? সেটাও বাস্তব সহগযুক্ত কিন্তু সমীকরণ হবে। তাহলে সেই বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাকে দেখতে কিরকম হবে তাহলে? সেখানে এক্স স্কোয়ার থাকবে, এক্স থাকবে, এক থাকবে, ঠিক আছে? আর কেউ থাকবে না। তাহলে এখানে আমি জাস্ট একটু লিখে দিই, বাস- বাস্তব সহগযুক্ত যেটা লিখছি সেটা কিন্তু সবাই খুব মাথায় একদম ভালো করে বসিয়ে নেবে, এবং সেটা কিন্তু মনে রাখতে হবে। বাস্তব সহগযুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হবে। কিরকম সাধারণ আকারটা পাবো? সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। এবার যে কন্ডিশনগুলো লিখছি সেই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে এটা বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে পারবে, এবং সেটার জন্য আমাদের প্রত্যেকটা কন্ডিশনকে খুব গুরুত্ব দিয়ে জানতে হবে এবং সেগুলো মনে রাখতে হবে। যেমন আমাদের বলেছে প্রথম কথা কি, বাস্তব সহগযুক্ত বলছে। বাস্তব সহগযুক্ত মানে এখানে যে সহগগুলো থাকবে সেগুলো সবাই বাস্তব হবে, অর্থাৎ এ কমা বি কমা সি, এক্স স্কোয়ারের সহগ কত? এ, এক্স এর সঙ্গে যেটা আছে সেটা কি? বি, তারপর ধ্রুবক পদ কত? সেটা হচ্ছে সি,
তাহলে এ বি সি প্রত্যেকেই বাস্তব সংখ্যা হবে। তাহলে হয়ে গেল বাস্তব সহগযুক্তর কথাটার অর্থ। নেক্সট এবার চলে আসবো অ্যাকচুয়াল বিশিষ্ট। সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, সেখানে এক্স বা ওয়াই দুটো একসঙ্গে থাকবে না, বা এক্স ওয়াই জেড অন্য ভ্যারিয়েবল আরো একসঙ্গে থাকলো, সেটাকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট বলতে পারবো না। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যে কোনো একটাই ভ্যারিয়েবল থাকবে, সেটা এক্স থাকতে পারে কিংবা ওয়াই থাকতে পারে। এবিসি কিন্তু সহগ, এবিসি কিন্তু ভ্যারিয়েবল নয়, এবিসি কিন্তু ধ্রুবক রাশি। এবিসি কিন্তু ফিক্সড সংখ্যা, সেটা 2 হতে পারে, 10 হতে পারে, -1000 হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু এবিসি কিন্তু কোনো আমাদের কাছে চলরাশি নয়। সেটাকে লেখার জন্য আমরা জাস্ট বলছি, কিন্তু এক্স চলরাশি হচ্ছে এখানে এক্স স্কোয়ার। এক্স এক্স স্কোয়ারটা মানে এক্সটা চলরাশি। এবিসি প্রত্যেকেই বাস্তব সংখ্যা। এবং যেহেতু আমি দ্বিঘাত সমীকরণ বলছি, দ্বিঘাত সমীকরণের কিন্তু সমীকরণের সর্বোচ্চ ঘাত হবে 1, মানে 2। দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত হবে হচ্ছে 2 চলরাশির। তাহলে এখানে চলরাশি এক্স, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তবেই আমি সেটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। এখন যদি এই যে কত মানে তার সহগটা রয়েছে এক্স স্কোয়ারের সহগ এই, সে যদি 0 হয়ে যায়, বাস্তব সংখ্যা আমি বলে রেখেছি ভালো কথা, কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে 0 তো পড়ে, তাহলে এটা তো 0 হতে পারে। কিন্তু এটা যদি 0 হয়ে যায়, তাহলে তো ওই 0 ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে সমীকরণটা, প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তার মানে 0 এক্স স্কোয়ার যেহেতু হয়ে যাচ্ছে, মানে পুরো 0ই হয়ে গেল। যদি এটা 0 হয়ে যায়, তাহলে কি ঘটছে আমি দেখাচ্ছি এখানে। তার মানে বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা কিন্তু এক্ষেত্রে এক্স এর, এটাও একটা নতুন সমীকরণ পেয়ে গেলাম, যেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, মানে এই যে এক্স স্কোয়ার, সেই টার্মটাই নেই। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে কি করে? দ্বিঘাত সমীকরণ হতে গেলে তাহলে আর যাই হোক, এক্স স্কোয়ারের সহগ কিন্তু 0 হলে চলবে না। এক্স স্কোয়ারের সহগ যেটা হবে সেটা কিন্তু 0 হলে চলবে না। তাকে অবশ্যই নন জিরো হতে হবে, তাকে অবশ্যই অশূন্য একটা সংখ্যা হতে হবে। তো তাহলে আমরা বলতে পারবো যে সেটা একটা দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করছে আমরা বলতে পারবো। তাহলে এই যে এক্স স্কোয়ার যুক্ত যে টার্মটা, সেটা কোনোভাবেই 0 হলে, যার জন্য এক্স স্কোয়ার মানে যার জন্য সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণের আখ্যা পাচ্ছে, নাম পাচ্ছে, সেই টার্মটাই যদি সেখানে প্রেজেন্ট না থাকে, তাহলে সেটা তাকে তো নিশ্চয়ই আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাই দ্বিঘাত সমীকরণ বলার জন্য সমীকরণে এক্স স্কোয়ারের সহগকে অবশ্যই নন জিরো হতে হবে। বাকিগুলো 0 হোক, তাতে কোনো অসুবিধা নেই, এটাও 0 হয়ে যেতে পারে, সিটাও 0 হয়ে যেতে পারে। কিন্তু এই পোর্শনটা 0 হয়ে গেলে, এই দ্বিঘাত সমীকরণের যে লিডিং টার্মটা, যে কিনা সমীকরণটাকে, একটা সমীকরণকে, সাধারণ সমীকরণকে দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত করতে পারছে, দ্বিঘাত সমীকরণের পর্যায়ে আনতে পারছে, সেই টার্মটা হচ্ছে এ এক্স স্কোয়ার। বি এক্স প্লাস সি নয়, কারণ বি এক্স এ এক্স এর হাইস্ট পাওয়ার হচ্ছে 1, সি তে হচ্ছে এক্স নেই, মানে এক্স টু দি পাওয়ার 0 আছে। তাহলে এক্স স্কোয়ারের জন্যই তো এটা দ্বিঘাত হচ্ছে, তাই এক্স স্কোয়ার যুক্ত যে টার্মটা, সেটা 0 হলে হবে না। আর সেটা কখন 0 হবে না? যদি এটা না 0 হয়, এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলেই কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হতে পারবে। তার এখানে লিখে রাখি যে অবশ্যই এ নট ইকুয়ালস টু 0, এই কথাটা খুব ভাইটাল, খুব ভাইটাল। বিভিন্ন কোয়েশ্চেনে এটা লেখা থাকবে, এ নট ইকুয়ালস টু 0, কিংবা আমাদের এরপর কোয়েশ্চেন আনসার যখন সলভ করবো, সেখানেও দেখবো যে একটা সমীকরণ দিয়ে বলবে যে এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে, বা কখন দ্বিঘাত সমীকরণ হবে না, যেগুলো মাধ্যমিকে কিন্তু খুব আসে। ঠিক আছে, তাই প্রতিটা কথা আমাদের মন দিয়ে শুনতে হবে, একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে যে এইটা এটা আমি বলেছি। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে অবশ্যই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এই যে সহগটা রয়েছে, তাকে কিন্তু 0 হলে চলবে না। ঠিক আছে, আচ্ছা। আর কি? আর তাহলে বাস্তব সহগযুক্ত, তাই এবিসি প্রত্যেকেই বাস্তব বলছি, এবং এটা নট ইকুয়ালস টু 0, তাই সেটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই কথাটুকু আমাদের মনে রাখতে হবে। এটাই হচ্ছে একটা অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, যেটা আমাদের মনে রাখতে হবে। যেখানে এ যেটাকে লিখছি, এ যে লিখেছি, সেই এটা কি? এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, এই যে এ লিখলাম, এটা কি? যেখানে
এ ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ কত সেটা হচ্ছে বি, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি। এগুলো আমাদের নির্ণয় করতে বলে যে এক্স স্কোয়ারের সহগ কত হবে, এক্স এর সহগ কত হবে, আর সি হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ। সি হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ, বা যেটাকে আমরা সংক্ষেপে ধ্রুবক পদ বলতে পারি। এক্স টু দি পাওয়ার জিরো মানে তো সেটা ওয়ান হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার জিরো মানে তো সেটা ওয়ান হয়ে যাবে। কেন আমি এটাকে ধ্রুবক পদ বলছি বা এক্স টু দি পাওয়ার জিরো সহগ বলছি? কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, তাকে আমরা অবশ্যই লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ওয়ান ইকুয়ালস টু শূন্য। কারণ ওয়ানের সঙ্গে নিশ্চয়ই সি গুণ করলে সি থাকবে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর ওয়ান মানে কত, এক্স টু দি পাওয়ার শূন্য, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে এই প্যাটার্নটাকে আমরা বলতেই পারি সিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ। আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এটা এক্স স্কোয়ারের সঙ্গে আছে, তাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বিটা এক্স এর সাথে আছে, তাই এক্স এর সহগ হচ্ছে বি। কিন্তু সিটা কার সঙ্গে আছে আমরা কিন্তু ডাইরেক্ট দেখে বুঝতে পারছি না, কিন্তু এটা এটা বুঝতে পারছি সি এর সঙ্গে কোনো এক্স নেই। তার মানে সি এর সঙ্গে এক্স নেই, মানে সি ইন্টু ওয়ান তো আমি লিখতেই পারি। ঠিক আছে, তো এক্স নেই মানে সেখানে আমরা এক্স টু দি পাওয়ার জিরো সহগ বলতে পারছি, কারণ এক্স টু দি পাওয়ার জিরো মানেই হচ্ছে ওয়ান হয়ে যাবে, সেখানে এক্স থাকলো না আর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এই জিনিসটাও আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই জিনিসটাকেও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর দেখবো কোয়েশ্চেনে কিন্তু দিয়েছে যে এক্স স্কোয়ারের সহগ কত হবে, এক্স এর সহগ কত হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের নির্ণয় করতে দেবে, তাই সেটাও আমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে যা যা বললাম এই জিনিসগুলো আমাদের অবশ্যই দরকার। এইটুকুনি যা শিখলাম তার উপর ডিপেন্ড করে বেশ কতগুলো অঙ্ক হয়ে যাবে, অনেকগুলোই অঙ্ক আমরা করে ফেলতে পারবো জাস্ট এইটুকুনির উপর ডিপেন্ড করে। একদম আরেকবার দেখ, দরকার হলে ভিডিওটা পজ করে আরেকবার তোরা জিনিসটাকে দেখ, আরেকবার জিনিসটাকে গ্রো থ্রু কর, পড় ভালো করে, এবং সেটা খাতায় না দেখে লিখে ফেল, লিখে তারপর পরের যে কোয়েশ্চেন গুলোতে আমি আসছি সেগুলো এবার আমার সঙ্গে সঙ্গে কর। দেখবি জিনিসগুলো অনেক বেশি সোজা লাগছে, ইজি লাগছে, এবং এইভাবেই সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে কিন্তু আর কোনো অঙ্কে যে একটা ভয় প্রচলিত অর্থে থাকে সেটা কিন্তু আর থাকবে না, সেটা কিন্তু চাইলেও মনে আসবে না। ঠিক আছে, তাই আমরা চোখ বন্ধ করে আমাদের ক্লাসগুলোকে নিয়মিত দেখ এবং ফলো কর, এবং দিন শেষে দেখতে পারবি যে তার ডিফারেন্সটা কোথায় অন্য ক্লাসের থেকে। ঠিক আছে, তাই নিয়মিত আমি বলবো সবসময় যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ফলো কর, এবং সেগুলো কিন্তু অবশ্যই খাতায় লিখতে হবে, এবং না দেখে সেটাকে প্র্যাকটিসও করতে হবে। তাহলে কিন্তু পুরো দিনের ক্লাসটা যখন তৈরি হয়ে গেল, তখন যখন তোরা পরের ভিডিওটা দেখবি, পরের ক্লাসটা করবি, তখন কিন্তু সেটা অনেক বেশি ইজি লাগবে, অনেক তাড়াতাড়ি তোরা ধরে নিতে পারবি। ঠিক আছে, কারণ সিকোয়েন্স ওয়াইজ না করলে কিন্তু একটা জিনিস না শিখে আমরা কিন্তু অন্য স্টেপে যখনই যেতে যাবো আমরা কিন্তু হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। তাই সেটা যাতে না হয় তার জন্য আমাদের পর পর ক্লাসগুলোকে দেখতে হবে। ঠিক আছে, এই পুরো লেকচার নাম্বার অনুযায়ী কোয়েশ্চেন ক্লাস অনুযায়ী আমি পুরো নাম্বারিং করে দেবো, সেটার পর সেটাই তোরা দেখবি, একদম কন্টিনিউয়াসলি পরপর তোদের রেডি হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, তো চলে যাই সেই এই কনসেপ্টের উপর, যেটুকুনি কনসেপ্ট শিখবো আমরা সেইটুকুনির উপরই যা যা কোয়েশ্চেন বইতে রয়েছে আমরা সঙ্গে সঙ্গে সলভ করে ফেলবো। তাতে কি সুবিধা হবে, যে কনসেপ্ট আমরা জানলাম বা বুঝলাম বা শিখলাম, সেটা আমরা কনফিডেন্সের সঙ্গে তার উপর কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারছি কিনা সেটা আমরা বুঝতে পারবো, এবং এটাও আমরা কনফিডেন্ট হয়ে যাব যে না, এই কনসেপ্টের উপর যে কোয়েশ্চেনই আসবে না কেন সেটা কিন্তু আমরা পরীক্ষায় লিখে আসবো এবং সঠিকভাবে লিখে আসবো। ঠিক আছে, তো চলে আসি এটার প্রবলেম সলভিং এ। একদম বেসিক যে জায়গা সেখান থেকে আমি শুরু করছি, সেটা হচ্ছে তোমাদের বইয়ের কোষে দেখি 1.1, কোষে দেখি 1.1 এর 1 নম্বর কোয়েশ্চেনটা।
ঠিক আছে, সেখানে কি বলেছে? সেখানে বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা এখন শিখলাম যে কখন একটা সংখ্যামালাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো সেটা। ঠিক আছে, তাহলে এখানে লিখি প্রথম যেটা দিয়েছে, তাহলে সলিউশনে আসা যাক। তার মধ্যে প্রথম যে সমীকরণটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। তো এটা অবশ্যই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা অবশ্যই একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এখানে এক্স এর চলরাশির যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে 2, তাই সেটা দ্বিঘাত। ঠিক আছে, তো তাই সেটা দ্বিঘাত। তাহলে এখানে লিখবো আমরা, এখানে চলরাশি বা যেটাকে আমরা বলে থাকি ভ্যারিয়েবল, এক্স এর সর্বোচ্চ ঘাত বা যেটাকে আমরা বলতে পারি হাইয়েস্ট পাওয়ার। সর্বোচ্চ মানে হাইয়েস্ট, সবচেয়ে বড়, এবং ঘাত মানে হচ্ছে পাওয়ার। তাহলে সর্বোচ্চ ঘাত কত আছে? এখানে এক্স টু দি পাওয়ার 1 আছে, এখানে এক্স নেই, এখানে আর এক্স নেই, মানে এক্স টু দি পাওয়ার 0 আছে, আর এখানে আছে হচ্ছে 2। তাহলে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, হাইয়েস্ট পাওয়ার তার মানে কত? 2। তাহলে সর্বোচ্চ ঘাত ইকুয়ালস টু 2। সুতরাং ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, আর যেটাকে ইংলিশে বলা হয় কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক, ইংলিশে আমরা এটাকে বলবো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, পলিনোমিয়াল মানে কিন্তু সমীকরণ নয়, পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী সংখ্যামালা। যেমন আমরা যদি এখানে একটু বলে রাখি, এখানে আমরা একটা যদি এই জিনিসটা দেখি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা যদি বলি, শুধুমাত্র এটা কোনো ইকুয়ালস টু জিরো নয়, ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কিন্তু আমি যখন সেটাকে জিরোর সঙ্গে সমান করে দিচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কারণ তাকে কারোর সঙ্গে সমান করে, সমীকরণ মানে হচ্ছে সমানকরণ। যদি ঠিক করে যদি ভাবি, কথাটাকে ভাঙি, তাহলে সমীকরণ মানে যে সমানকরণ, কার সঙ্গে কোনো একটা অন্য কোয়ান্টিটির সঙ্গে সমান করছে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সেটা জিরোই হতে হবে এরকম কোনো কথা নেই, অন্য কোনো সংখ্যাও হতে পারে। তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, ইহা একটি দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সমীকরণ। ঠিক আছে, কিন্তু আমরা সেটাকে সংক্ষেপে দ্বিঘাত সমীকরণ বলছি। তাহলে প্রথমটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, আর তাকে যখন জিরোর সঙ্গে সমান করছি তখন সেটা হয়ে যাচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা মনে রাখবো, কারণ এখানে বহুপদী সংখ্যামালা বলেছে, এখানে কিন্তু কোথাও ইকুয়াল টু জিরো নেই, সংখ্যামালা বলছে বলে। যখন সেটা ইকুয়াল টু জিরো জিরো দিয়ে লিখতো, যদি এরকম থাকতো, যদি আমাকে এরকম থাকতো এখানে ইকুয়ালস টু জিরো, এটা ইকুয়ালস টু জিরো কোয়েশ্চেনে থাকতো, তখন সেটা কিন্তু কোনো বহুপদী সংখ্যামালা বলতো না, সেটাকে বলতো একটা দ্বিঘাত সমীকরণ। এই কথাটার পরিবর্তে তখন বলতো সমীকরণ। কিন্তু যেহেতু ওরা বহুপদী সংখ্যামালা বলছে এবং সেই রেসপেক্টে এখানে কিন্তু কোনো ইকুয়াল টু জিরো দেয়নি।
কারণ 0-র সঙ্গে সমান করেনি, অর্থাৎ এটা সমীকরণ নয়, এটা হচ্ছে জাস্ট সংখ্যামালা। ঠিক আছে, এবার চলে আসবো তাহলে প্রথমটাতে আমরা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এবার দ্বিতীয়টা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা দেখা যাক। 2 নম্বরটা, 2 নম্বরে দিয়েছে হচ্ছে 7x⁵ -x into x+2 -x into x+2। আমরা যদি জিনিসটাকে ভেঙে দিই তাহলে কি পাচ্ছি, 7x⁵ মাইনাস এই এক্সটা যদি এদের সঙ্গে গুণ করে দিই তাহলে প্রথম এক্স এর সঙ্গে গুণ হবে, দেন 2 এর সাথে গুণ হবে। তার মানে কি আসছে, এক্স এর সঙ্গে গুণ করলে x² মাইনাস সহ, আর এই মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস এবং এই মাইনাস এবং এই প্লাস, সেটা আমাকে মাইনাস দেবে, দিয়ে কত দেবে, এই এক্সটা 2 এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ -2x -2x। তার মানে এখান থেকে এটুকুনি শিওর যে এটা অবশ্যই একটা বহুপদী সংখ্যামালা, সেই নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তার সর্বোচ্চ ঘাত কিন্তু 5 রয়েছে। চলরাশির যে সর্বোচ্চ ঘাত সেটা কিন্তু 5। ঠিক আছে, তার মানে এটা কিন্তু পঞ্চঘাত সমীকরণ, এটা কিন্তু কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন নয় বা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এখানে আমি লিখতে পারি, ইহা একটি বহুপদী সংখ্যামালা যেখানে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত ইকুয়ালস টু 5। কারণ এখানে সর্বোচ্চ ঘাত কত রয়েছে, 5 রয়েছে, 2 এর থেকে বড়। তার মানে এটা কিন্তু একটা পঞ্চঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, সুতরাং এটি একটি পঞ্চঘাত বহুপদী সংখ্যামালা। পঞ্চঘাত বহুপদী সংখ্যামালা অর্থাৎ দ্বিঘাত সংখ্যামালা চেয়েছিল, কিন্তু এটা দ্বিঘাত নয়। ঠিক আছে, সুতরাং এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, এটা কিন্তু পঞ্চঘাত সমীকরণ নয়, পঞ্চঘাত সংখ্যামালা হয়েছে। ঠিক আছে, এবার তাহলে পরেরটাতে 2x into x+5 + 1, 2x into x+5 + 1। তাহলে পরের যে সমীকরণটা রয়েছে 3 নম্বর, সেটা দিয়েছে 2x into x+5 + 1, 2x into x+5 + 1। তাহলে আমরা যদি এটাকে ভেঙে দিই তাহলে কি পাচ্ছি, যদি গুণটা করে দিই তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে 2x, 2x দিয়ে কিন্তু x, 2x দিয়ে কিন্তু x কে গুণ হচ্ছে প্রথমে, তাহলে 2x into x একদম ভেঙে ভেঙে আমি করছি যাতে a to z প্রত্যেকে ভালো করে বুঝতে পারে, ভালো করে করতে পারে। ঠিক আছে, এবং আস্তে আস্তে আমি এরপর জিনিসগুলোকে তখন ডাইরেক্ট করব, কিন্তু আপাতত আমি প্রত্যেকটা জিনিস একদম ভেঙে ভেঙে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আমি করছি সংখ্যা অনুযায়ী। ঠিক আছে, যাতে সেই স্টুডেন্টটা যাদের ভালো করে অঙ্ক রেডি আছে 9 পর্যন্ত, তারাও যাতে ভালো করে, তারা তো অবশ্যই মাধ্যমিকে ভালো নম্বর পেতেই হবে, এবং যাদের রেডি নেই তারাও যেন পুরো একদম 0 থেকে হিরো হতে পারে। ঠিক আছে, সেই রকম ভাবে এখানে ক্লাস করানো হবে, এবং আমি বলবো সেইভাবে যা যা বলবো সেই নিয়মে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদেরও অবশ্যই প্রতিটা জিনিস আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, সেই গ্যারান্টি আমি দিতে পারি। তো 2x
ইন্টু এক্স, তাহলে টু এক্সকে আবার 5 দিয়ে গুণ করবো, তাহলে 2x ইন্টু 5। আর এখানে যে 1টা রয়েছে সেটা তো নিজের মতো রয়েছে, তাকে তো আর 2x দিয়ে গুণ করবো না, কারণ 2x এর সঙ্গে তো এখানে ব্র্যাকেটে এইটুকানি আছে, 1 তো নেই। তাহলে 2x² দুটো x গুণ করলে কত হবে, x² প্লাস 2x ইন্টু 5, তাহলে 5 দুগুণি কত হয়ে যাচ্ছে 10, তাহলে 10x প্লাস 1। তার মানে এটা অবশ্যই একটা বহুপদী সংখ্যামালা, যেখানে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এগুলোকে বহুপদী সংখ্যামালা বলে। ঠিক আছে, মানে যখন একাধিক পদের সমন্বয়ে একটা সংখ্যামালা তৈরি হবে তখন সেটাকে বলা হবে বহুপদী সংখ্যামালা। সেখানে বহু পদ রয়েছে, অনেকগুলো পদ রয়েছে, নামেই প্রকাশ পেয়ে যাচ্ছে। এটা একটা 3টে পদ রয়েছে, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা এলিমেন্ট বা পদ রয়েছে, তাই এটা বহুপদী সংখ্যামালা। নামেই প্রকাশ পাচ্ছে দ্বিঘাত, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাই দ্বিঘাত। বোঝা গেল? তাহলে এটি বা ইহা একটি বহুপদী সংখ্যামালা, যেখানে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত ইকুয়ালস টু 2। সুতরাং ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, ব্যাস। এবার চলে আসবে চতুর্থ এই সমীকরণটা বা চতুর্থ সংখ্যামালাটা। সমীকরণ এখন বলবো না, এটা সমীকরণ নয়। 2x-1, 2x-1, সেখানে আর কিছু ভাঙার নেই, 2x-1। ঠিক আছে, জাস্ট 2x-1। তো 2x-1 মানে ইহাও একটি বহুপদী সংখ্যামালা, কারণ এখানে একটা পদ, এখানে একটা পদ, দুটো পদ রয়েছে, একাধিক পদ রয়েছে, বহু পদ রয়েছে, এটা বহুপদী সংখ্যামালা। কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে 1 আছে, এক্স এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, এবং সেটাই হচ্ছে সর্বোচ্চ ঘাত, কারণ তার বেশি পাওয়ার, 1-এর বেশি পাওয়ার 2, 4, 10 এসব সমস্ত পাওয়ারই, কিন্তু এক্স এর কোনো পাওয়ার কিন্তু এখানে প্রেজেন্ট নেই। তাহলে ইহা একটি বহুপদী সংখ্যামালা, যেখানে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত 1। সুতরাং ইহা একটি একঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। একঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, যেটাকে আমরা নাম রয়েছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে এক ঘাত, সর্বোচ্চ ঘাত 1 থাকবে। ঠিক আছে, কয়েকটা জিনিস আমি অ্যাডভান্সড ভাবে বলে রাখি এখানে। যেমন লিনিয়ার ইকুয়েশন আছে, যদি সর্বোচ্চ ঘাত, বাংলায় তো আমরা জানি, বাংলায় তো আমরা জানি, কিন্তু ইন ফিউচার আমরা অনেকেই সায়েন্স নিয়ে পড়বো, জয়েন্ট এন্ট্রান্স দেবো, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং বা অন্য বিভিন্ন লাইনে আমরা যাব। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা মাধ্যমিক থেকেই সেইভাবেই আমাদের রেডি হতে হবে।
ঠিক আছে? মাধ্যমিক থেকেই আমাদের সেই নিয়মেই কিন্তু সেইভাবেই রেডি হতে হবে, যাতে ইন ফিউচার আমরা যখন নতুন মোটা, মোটা বইগুলো দেখবো ক্লাস 11-12 এ, তখন যেন আমাদের মানে অনেক গভীর জলে গিয়ে না পড়তে হয়। ঠিক আছে? কারণ আমরা আগে থেকেই জিনিসটা হ্যাবিচুয়েট থাকবো এবং সেইভাবেই কিন্তু তোমাদের পড়ানো হবে। ঠিক আছে? ওই বছরের শেষে গিয়ে কোথায় অনশোয়াট হচ্ছে, মানে কোথায় একসঙ্গে গোটা চ্যাপ্টারটা অল্প, অল্প করে বলে দেওয়া হচ্ছে, কিংবা কোথায় সাজেশন দেওয়া হচ্ছে, সেই ভরসায় কিন্তু আমরা থাকবো না। সেই নিয়মে কিন্তু পড়ানো হবে না। আমরা পড়বো হচ্ছে সম্পূর্ণ A to Z কমপ্লিট ভাবে, সুন্দরভাবে এবং অনেক সহজভাবে, যাতে আমাদের সাজেশনের পেছনে না দৌড়াতে হয় বছরের শেষে গিয়ে। মাধ্যমিকের ২ দিন আগে গিয়ে কোথায় কি সাজেশন পাওয়া যাচ্ছে, সেই নিয়ে আমরা ভাবতেই যাব না। ঠিক আছে? এবং তোমরা যদি নিয়মিত আমার ক্লাস ফলো করো এবং সেই হিসাবে আমার কথা মেনে চলো, তোমাদের কিন্তু কোথায় কি পাওয়া যাচ্ছে সাজেশন ফাজেশন, এরকম শর্টকাট পদ্ধতিতে তোমাদের ভাবতে ইচ্ছাও করবে না। কারণ তোমরা সবটা জানবে তখন। তোমরা সবটা পারবে। ফলে কিসের সাজেশন কিসের কি। ঠিক আছে? তো কথাগুলো শুনতে এখন মনে হচ্ছে যে আমি হয়তো কতটা কি হবে জানি না। কিন্তু আল্টিমেটলি তোমরা নিয়মিত ফলো করে যাও। তোমাদের ঠিক জায়গাটা তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে এখান থেকে ক্লাস করে। যাই হোক, দেখো, ইহা একটি একঘাত বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো আমি যেটা বলতে চাইছিলাম, অন্যদিকে চলে গেলাম, সেটা হচ্ছে যদি ঘাত ১ হয় তখন কি আছে, ৪ টে নাম আমি এখানে বলে রাখি। ঠিক আছে? একটা সমীকরণের চ্যাপ্টার সম্পর্কে জানছি অথচ বিশেষ কিছু জানবো না, সেটা হয় না। ঠিক আছে? একটা চ্যাপ্টারের নাম, মানে একটা কয়েকটা জিনিস আমি এখানে জাস্ট বলে রাখছি। ঠিক আছে? যেমন ধরো, আমি যদি বলি ডিগ্রিটা বা সমীকরণের ঘাত, যেটাকে আমরা ডিগ্রি বলি, ডিগ্রি অফ দি ইকুয়েশন, ঘাতকে বলা হয় ডিগ্রি অফ দি ইকুয়েশন। ঠিক আছে? আর সেখানে তাদের নামটা কি হবে? যদি সমীকরণের ঘাত ১ হয়, সর্বোচ্চ ঘাত, ঘাত বলতে সর্বোচ্চ ঘাত বা ডিগ্রি যদি ১ হয়, যেমন একঘাত সমীকরণ, সেটাকে আমি কি লিখলাম? লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন। তারপর যদি ২ ঘাত সমীকরণ হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে, যেটা এইখানে রয়েছে, মানে যেটা আমাদের এই ক্লাসে ফার্স্ট চ্যাপ্টারেই পড়ছি, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। বাংলায় আমি আর লিখছি না, কারণ ১ কে একঘাত সমীকরণ বলে, ২ কে দ্বিঘাত সমীকরণ বলে, ৩ কে ৩ ঘাত বলে, ৪ কে ৪ ঘাত বলে। কিন্তু ইংলিশে তাদের সুন্দর, সুন্দর নাম রয়েছে। তারপর যদি ৩ হয়, সমীকরণের ডিগ্রিটা যদি হয় ৩, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় হচ্ছে কিউবিক ইকুয়েশন। 3 মানে আমি কোনো কিছুর পরে যদি 2, 3, 2 কিউব যদি থাকে, মানে 2 এর পাওয়ারে যদি 3 থাকে, তখন আমরা কি বলছি? 2 কিউব। তাহলে কোনো সমীকরণের ডিগ্রি যদি 3 হয়, অর্থাৎ কোনো সমীকরণে যদি ৩ ঘাত সবচেয়ে বেশি থাকে, তখন সেটাকে বলা হয় কিউবিক ইকুয়েশন। আর একইভাবে কোনো সমীকরণে যদি সর্বোচ্চ ঘাত ৪ হয়, কোনো সমীকরণে যদি সর্বোচ্চ ঘাত ৪ হয়, তখন সেটাকে বলা হয় বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। কারণ ২ মানে কোয়াড্রেটিক যদি হয়, তাহলে 2 ইনটু 2 করলে তো 4, 2 ইনটু 2 করলে 4, তাই সেটাকে বাই কোয়াড্রেটিক বলছে। ঠিক আছে? বাই মানে হচ্ছে 2, মনো মানে যেমন ১, বাই মানে কিন্তু ২। তাই দুবার কোয়াড্রেটিক, তাই বাই কোয়াড্রেটিক, বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। সেটাকে বলছে বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে? এবং
শুধু তাই নয়, এদেরকে সমাধানের যে পদ্ধতিগুলো আছে তাদেরও কিছু কিছু নাম রয়েছে। যেমন লিনিয়ার ইকুয়েশন আমরা কিন্তু অলরেডি ক্লাস 9-এ করে ফেলেছি। লিনিয়ার ইকুয়েশন হচ্ছে একঘাত সমীকরণ, তাদেরকে সমাধান করার জন্য আমরা কিন্তু অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, তারপর প্রতিস্থাপন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি শিখেছি, কিংবা এমনকি তার সঙ্গে লেখচিত্রের যে পদ্ধতি, গ্রাফিক্যাল মেথড, সেটাও শিখেছি। দুটো সরলরেখাকে তাদের কোথায় ছেদ করছে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্কটাই হতো সমাধানটা। আর এই কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে শ্রীধর আচার্য পদ্ধতি। শ্রীধর আচার্য পদ্ধতি, ঠিক আছে, একজন ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান, তার তৈরি একটা পদ্ধতি, শ্রীধর আচার্য তার নাম, তার পদ্ধতি আমরা এখানে শিখব। ঠিক আছে, সেরকমই কিউবিক ইকুয়েশনকে সমাধান করার জন্য কার্ডন পদ্ধতি বলে একটা জিনিস আছে, কার্ডনস মেথড। আর বাইকোয়াড্রেটিক বা 4 ডিগ্রি ইকুয়েশনকে সমাধান করার জন্য যে মেথড রয়েছে সেটাকে বলা হয় ফেরারি মেথড। ঠিক আছে, সেটাকে ফেরারি মেথড বলা হয়। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এটা আমি একটু পড়ানোর বাইরে কিছু কথা বললাম এখানে, আবার পড়ানোর মধ্যে আসি। ক্লাসগুলো করলে অনেক, শুধুমাত্র পড়ানোর বাইরেও অনেক ইনফরমেশন আমাদের পড়ানো রিলেটেড, অবশ্যই জিনিসগুলো কোরিলেটেড হবে, এই নয় যে কোনো হাবিজাবি কিছু, সেগুলো আমার ক্লাসে কিন্তু পাবে না। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেনটা আমরা সমাধান করে ফেললাম। তাহলে এটা একঘাত সমীকরণ হচ্ছিল, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ নয়, এটা দ্বিঘাত সংখ্যামালা কিন্তু এটা নয়। সুতরাং ইহা দ্বিঘাত সংখ্যামালা নয়। আচ্ছা, এবার তাহলে আমরা নতুন কোয়েশ্চেনে চলে আসি। পরের যে কোয়েশ্চেনটা দিয়েছি সেটা দেখি কি বলছে। এবার কোষে দেখি 1.1 দুয়ের কোয়েশ্চেনটা। সেখানে বলেছে নিচের সমীকরণগুলিকে কোনটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যাবে, যেখানে abc বাস্তব সংখ্যা a নট ইকুয়াল টু 0। এই যে কথাটা সেটা দিয়ে আমি শুরু করলাম, সেটাকেই আমি বক্স করে রাখলাম তখন দ্বিঘাত সমীকরণের মধ্যে। abc বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়ালস টু 0, প্রত্যেকটা জিনিস কন্ডিশনগুলো আমরা কিন্তু খুব ভাইটাল এখানে। তো এখানে আকারে প্রকাশ করতে বলেছে সমীকরণ, কোনটিকে প্রকাশ করা যাবে আর কোনটাকে যাবে না সেটা আমরা 1 বাই 1 দেখবো। এটা কিন্তু কোনো এমসিকিউ নয়, এটা কিন্তু 4টে অপশন নয়, এটা এক একটা অঙ্ক। ঠিক আছে, 4টে অঙ্ককে আলাদা আলাদা করে আমাদের দেখতে হবে। তার মধ্যে প্রথম সমীকরণ দিয়েছে x-1 প্লাস 1/x ইকুয়ালস টু 6, পাশে একটা কথা লিখেছে এক্স নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমরা সাধারণত এগুলোর অনেক জায়গাতেই লেখা থাকে কিন্তু গুরুত্ব দিই না, কিন্তু দেওয়ার একটা নিশ্চয়ই কারণ আছে, এমনি এমনি কেউ দেয় না, এমনি এমনি কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 কথাটা দেওয়া নেই। এখানে সমীকরণটা ওরা যেটা দিয়েছে সেই অনুযায়ী নিচে এক্স রয়েছে, 1/x রয়েছে, 1/x রয়েছে। তাহলে এক্স যদি 0 হয় তাহলে কিন্তু 1/0 চলে আসবে, যে 1/0 চলে আসবে। যদি এক্স ইকুয়ালস টু 0 হয় তাহলে 1/x এর জায়গায় চলে আসছে 1/0, এক্স এর জায়গায় 0 বসালে, এবং সেটা কিন্তু আমাদের কাছে অসংজ্ঞাত। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। ফলে 1/0, তার মানে 1 কে 0 দিয়ে ভাগ করার চেষ্টা করছি, কিন্তু সেই চেষ্টা আমরা কোনো মতেই সফল হতে পারবো না, কারণ ছোটবেলার যে কনসেপ্ট, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে পারি না। অর্থাৎ কোনো সংখ্যাকে কেন পারি না, কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করাটা আমরা জানি না, মানে তার ডিফাইনই করা নেই, তার সংজ্ঞাই দেওয়া নেই, তাই সেটা অসংজ্ঞাত। ঠিক আছে, তাই সেটা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড, সেটা হচ্ছে আনডিফাইন্ড। বোঝা গেছে? তাহলে এক্স কে ওই জন্যই বলেছে নট ইকুয়ালস টু 0, যাতে এমন কোনো অসংজ্ঞাত বা আনডিফাইন্ড জিনিস এখানে না চলে আসে সমীকরণটার মধ্যে। ঠিক আছে, যদি চলে আসে আমাদের তো খুব মজা, যারা ধরতে পারবে যে এখানে তো এক্স নট ইকুয়াল টু 0 দেওয়া নেই, আমার সমীকরণটাই ভুল। হ্যাঁ, অবশ্যই ভুল,
সমীকরণটা এক্স্যাক্টলি ভুল হয়ে যেত যদি এক্স নট ইকুয়াল টু জিরো কথাটা না লেখা থাকতো। ঠিক আছে, কিন্তু তার জন্য আমাদের জ্ঞানটা মাথায় রাখতে হবে, জ্ঞানটা আমাদের অবশ্যই ভিতরে থাকতে হবে যে এক্স ইকুয়াল টু জিরো হলে তো ওয়ান বাই এক্সটা আনডিফাইন হয়ে যায়। এই কথাটা যদি আমি না জানি তাহলে আমি কি করে বুঝবো যে কোয়েশ্চেনটা ভুল ছিল? তাই তো। তাই কোয়েশ্চেনটাকে যাতে ঠিক থাকে, কোয়েশ্চেনটাকে যাতে আমরা অ্যাটেন্ড করতে পারি, তার জন্য খুব সচেতনভাবে এক্স নট ইকুয়াল টু জিরো কথাটা কিন্তু এখানে দিয়েছে। ঠিক আছে, কোনো কিছুই এমনি এমনি হয় না, প্রত্যেকটার পেছনে কিন্তু লজিক থাকে, কারণ থাকে। সেই কারণটা আমাদের অবশ্যই জেনে এগোনো দরকার, সেটা অঙ্ক করতে, বাকি অঙ্কটুকু করতে কাজে লাগুক বা না লাগুক। এবং এই কারণগুলো যখন আমি আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস জানবো, তখন কিন্তু জিনিসটার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, কেন এটা রয়েছে, কেন ওটা রয়েছে। ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু সিক্স। তাহলে এক্স নট ইকুয়ালস টু জিরো দিয়েছে, সেটা আমরা আর আপাতত লাগবে না, আমরা যেটা বুঝে গেছি যে এক্স নট ইকুয়াল টু জিরো কেন দিয়েছি এটুকুনি যথেষ্ট, যে ওয়ান বাই এক্সটা অসংজ্ঞাত বা আনডিফাইন হয়ে যাবে, কারণ নিচে জিরো চলে আসবে, নিচে কখনো জিরো আসতে পারে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যদি লসাগু করি? আমি প্রথম কথা যেটা করবো, এই মাইনাস ওয়ানটাকে ওদিকে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে না একটুখানি? ওদিকে ছয় রয়েছে একা একা, আবার এদিকে একটা সংখ্যা পড়ে রয়েছে, কি দরকার? এখানে সবাই চলরাশির সঙ্গে চলরাশি থাকুক, আর একে এদিকে দিয়ে দিই। একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে, বড়দের মাঝখানে তো বাচ্চারা থেকে লাভ নেই, তাই তো। বাচ্চাদের গ্রুপে বাচ্চারা থাকুক, বড়দের গ্রুপে বড়রা থাকুক। তার মানে এক্স, এক্স এর গ্রুপটাতে এক্সট্রা থাকুক, আর মাইনাস ওয়ানটাকে আমি ছয়ের গ্রুপে পাঠিয়ে দিলাম। তাতে করে কি সুবিধা হলো, আমাদের ক্যালকুলেশন করতেও সুবিধা হবে। যেমন বাচ্চাদের সঙ্গে বাচ্চারা থাকলে তাদের খেলতে সুবিধা হবে, গল্প করতে সুবিধা হবে, সেরকম বড়দের সঙ্গেও যখন বড়রা থাকবে তখন তাদের মধ্যে আলোচনা করতে সুবিধা হবে। সেখানে বাচ্চার কোনো কাজ নেই, আর বাচ্চাদের ওখানে বড়দের নিশ্চয়ই কোনো কাজ নেই। এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার মানে কি হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 7 হচ্ছে। এখানে লসাগু করলে কত আসবে, এক্সট্রা লসাগু থাকবে। আর এক্স এর নিচে যেহেতু, এই এক্স এর নিচে যেহেতু কিছু নেই, তাহলে এই যে লসাগুর এক্সট্রা দিয়ে একবার গুণ করে নিতে হয় না? ক্লাস 5 আমরা ভগ্নাংশ যেরকম ভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করি। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবার কি হলো, এরা ছিল বাচ্চারা, এরা হচ্ছে বড়রা, বড়দের আলোচনা ধরলাম এখন কমপ্লিট হয়ে গেছে। এখন কি করবে, তার মধ্যে থেকে একজন বড় গিয়ে বাচ্চাটাকে ডেকে নিয়ে আসবে, যখন বড়দের আলোচনা কমপ্লিট হয়ে গেছে, বাচ্চারাও অনেকক্ষণ খেলে নিয়েছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো এক্সট্রা কি করবে, এই বড় যে ব্যক্তি, সে বাচ্চাকে ডেকে নিয়ে আসবে, বাচ্চার কাছে যাবে, গেল, 7 এর কাছে এক্সট্রা গেল, এবং কি করলো, তাকে ভিতরে নিয়ে চলে আসলো, তাকে আবার ঘরে নিয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এবার সেভেন এক্স কে এখানে আসছি, তাহলে মাইনাস 7x, কারণ ছিল প্লাস, হয়ে গেল মাইনাস। কারণ যখন এক্স 7 ছিল এখানে, এই এক্স, তার মা বা বাবা কেউ একজন গেল, গিয়ে 7x কে নিয়ে আসবে, তো নিয়ে আসবে তখন মাইনাস করে নিয়ে আসবে, যেখানে ছিল সেখান থেকে মাইনাস করে আনবে, তাই মাইনাস করে এনেছে। এবার যদি আমি শুধু ঠিক করে সাজাই, তাহলে -7x, এক্স স্কোয়ারের পর প্রথমে এক্স এর টার্ম রাখবো, তারপর যা সংখ্যা থাকবে সেটা। তাহলে এক্স স্কোয়ার পর -7x রাখলাম, প্লাস ওয়ান ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে কি আসছে জিনিসটা, তাহলে চলে আসছে হচ্ছে এক্স স্কোয়ারটাকে আমি লিখতেই পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম ফরম্যাটে চলে আসলো না, যেখানে এক্স স্কোয়ার যুক্ত টার্মটাও রয়েছে, আবার বি যুক্ত টার্মটাও রয়েছে, আবার সি যুক্ত টার্মটাও রয়েছে। ঠিক আছে, তাহলে এই আকারে প্রকাশ করতে পারছি, যেখানে যেখানে এটা কত, এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে, 1 আছে, তাহলে এটাই হচ্ছে 1। এখানে এক্স এর সঙ্গে কত আছে, এখানে এক্স এর সঙ্গে কত আছে, বি, যেখানে এ হচ্ছে 1 এক্স স্কোয়ারের সহগ,
বিটা কি? বিটা হচ্ছে এখানে এক্স এর সহগ, তাহলে এখানে বিটা কত আছে? শুধু 7 কিন্তু নয়, -7। এই জায়গাটা বারবার বলছি, কত? -7। মাইনাস থাকলে মাইনাস সহ নেব, মাইনাস থাকলে মাইনাস সহ নেব, একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। এই জায়গাটা বারবার অনেকে ভুল করে, ঠিক আছে? কিন্তু এমন ভাবে গেঁথে নাও যে যেন ভুল না হয়। সবসময় মনের মধ্যে এটা বসাও যে আমি কি বলবো মনে মনে, এক্স এর সঙ্গে যখন এবিসি কম্পেয়ার করছি তখন এক্স এর সঙ্গে যদি মাইনাস সহ কোনো সংখ্যা থাকে, সেই মাইনাস সহ পুরো সংখ্যাটাই হচ্ছে বি, শুধুমাত্র সংখ্যাটা নয়, শুধুমাত্র সংখ্যাটা নয়। কিংবা মাইনাস সহ পুরো সংখ্যাটাই হবে সি, শুধুমাত্র সংখ্যাটা নয়, মাইনাস সহ, চিহ্ন সহ। কারণ আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু প্লাস বি এক্স লিখেছি, তার সঙ্গে -7x কম্পেয়ার করে কখনো বি আর 7 সমান হতে পারে না, -7 এর সঙ্গে বিটা সমান হবে। কারণ এক্স স্কোয়ার -7x প্লাস প্লাস কত আছে 1 ইকুয়ালস টু 0। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেটাকে আমরা লিখতেই পারি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস -7 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি আমি কম্পেয়ার করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0-র সাথে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ানটাই হচ্ছে, এই -7টাই হচ্ছে বি, আর এই ওয়ানটা হচ্ছে সি। ঠিক আছে? প্রথম অঙ্ক একদম ধরে ধরে বলছি, এরপর এগুলো নিজেরাই তোমরা করতে পারবে। তো এটা হচ্ছে আমার কাছে 1, যেটা এক্স স্কোয়ারের সঙ্গে রয়েছে। তারপর বিটা কত? -7। আর সিটা কত? সিটা হচ্ছে 1। সুতরাং প্রদত্ত সমীকরণকে এবং এ নট ইকুয়াল টু 0 বলেছে দেখাতে, তো এ নট ইকুয়াল টু 0 তো অবশ্যই, এটা তো 1, 1 তো নিশ্চয়ই 0 নয়। তো প্রদত্ত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে? এবং এবিসি কিন্তু অবশ্যই বাস্তব সংখ্যা। এবিসি কত বেরিয়েছে? এটা হচ্ছে 1, বিটা হচ্ছে -7, সিটা হচ্ছে 1। এগুলো প্রত্যেকেই বাস্তব সংখ্যা। ঠিক আছে? এবং প্রত্যেকেই পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানেই বাস্তব সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাও সেও বাস্তব সংখ্যা। ঠিক আছে? অ্যাকচুয়ালি অবাস্তব যে সংখ্যা সেই আইডিয়া আমরা এখন পাবোই না, যতক্ষণ না আমরা ক্লাস 11-এ জটিল রাশির চ্যাপ্টারটা পড়বো। ওকে? তাহলে এটা করে প্রথমটা। এবার দ্বিতীয় কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন রয়েছে হচ্ছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এখানেও এক্স নট ইকুয়াল টু 0 দিয়েছে, কারণ 3/x রয়েছে। এক্স 0 হলে 3/0 চলে আসবে, সেটা অসংজ্ঞাত হয়ে যাবে বা আনডিফাইন্ড হয়ে যাবে। ডিফাইন মানে যেটার ভ্যালু আমরা জানি, যেটাকে আমরা ডিফাইন করেছি, সংজ্ঞা দিয়েছি, যেটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে। ঠিক আছে? যার উপর একটা পারফেক্ট নিয়ম বলা আছে যে এইভাবে করতে হবে বা এটা হবে, সেগুলো হচ্ছে ডিফাইন্ড জিনিস, ওয়েল ডিফাইন্ড জিনিস। সংজ্ঞা যার আছে তারা হচ্ছে সংজ্ঞাত। ঠিক আছে? জ্ঞাত মানে আমরা জানা, জানি যেটা, সেটা হচ্ছে জ্ঞাত। সেটাকে সুন্দর করে বলা হয়েছে সংজ্ঞাত। তাহলে যেটা জানি না, 1-কে 0 দিয়ে ভাগ করতে আমরা জানি না, 3-কে 0 দিয়ে ভাগ করতে আমরা জানি না, বা সেটা ডিফাইনই নেই, বা কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতেই পারি না, তো তাই সেটা অসংজ্ঞাত। এবার 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরে যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স প্লাস এক্স স্কোয়ার, যেখানে এক্স নট ইকুয়ালস টু 0,
তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, যদি লসাগু করি আবার একই রকম, তাহলে এক্স এক্স গুণ হবে এক্স স্কোয়ার হবে প্লাস 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 3, সেই এক্স এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে এক্স কিউব হবে। এবার যখন একসঙ্গে সব আসবে তখন এক্স কিউব, তখন আমরা কি লিখতে পারবো, 0 ইকুয়ালস টু, আমরা যদি এগুলোকে, এটা একটা বোকা বোকা কাজ আমি করছি এখানে, কিন্তু তাও করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক্স কিউবটা এখানে রয়েছে, এক্স স্কোয়ারটা যদি ওদিকে যায় তাহলে মাইনাস এক্স স্কোয়ার, 3টা যদি ওদিকে যায় তাহলে -3। তাহলে এবার যদি সুন্দর করে লিখি তাহলে 0টা এদিকে রয়েছে, আমি একসঙ্গে এদিকে লিখতে পারি, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার -3। কারণ 0 ইকুয়ালস টু, এটা এটা দেখার থেকে এটা ইকুয়ালস টু 0 একই ব্যাপারে সমান, তো সমান চিহ্ন দুদিকই সেম, ঠিক আছে, সমান চিহ্ন মানে দুদিক উল্টালে কোনো যায় আসে না। তাহলে এই যে জিনিসটা পেলাম, একে আমরা কোনোদিনই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতেই পারবো না, কারণ এখানে 3 ঘাত রয়েছে, এটা একটা ত্রিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণই নয়, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে যে ইহা একটি ত্রিঘাত সমীকরণ বা কিউবিক ইকুয়েশন। কারণ কি, কারণ এখানে চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, ঠিক আছে, 3টা নিশ্চয়ই 2 নয়, কারণ এটা দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, 3টা হচ্ছে সর্বোচ্চ ঘাত, তার মানে ত্রিঘাত সমীকরণটা নিশ্চয়ই 3 নিশ্চয়ই 2 এর সঙ্গে সমান নয়, তাই মানে দ্বিঘাত সমীকরণ নয় এটা। সুতরাং ইহা দ্বিঘাত সমীকরণ নয়। এই সমীকরণকেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করাও সম্ভব নয়। ঠিক আছে, এভাবে সুন্দর করে গুছিয়ে নিজের ভাষায় জিনিসগুলোকে আমরা এক্সপ্রেস করব, ঠিক আছে। তারপর 3 নম্বর সমীকরণ, এক্স স্কোয়ার মাইনাস 6 √x প্লাস 2 ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস 6 √x প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এখানে কিন্তু এক্স নট ইকুয়াল টু 0টা দেয়নি, কারণ এখানে নিচে কোনো এক্স নেই যে সেটা অসংজ্ঞাত হয়ে যেতে পারে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 √x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 6 √x প্লাস 2, 3 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার -6 √x প্লাস 2। এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এটাকেও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাবে না, ঠিক আছে, কারণ এক্স স্কোয়ার আছে ভালো কথা, মানে এ এক্স স্কোয়ার ফর্মটা আছে, 2 আছে তার মানে সি পোর্শনটাও আছে, তারপরে 6 আছে মানে বি পার্টটা থাকতে গিয়েও থাকতে পারলো না, এই রুট এক্সটা তাকে থাকতে দিল না, বিকজ এখানে বি এক্স আছে, এখানে বি ইন্টু এক্স আছে, কিন্তু এখানে বি ইন্টু রুট এক্স, আর রুট এক্স তো আর এক্স এক্স কে সেম বলতে পারি না আমি, ঠিক আছে, সেম বলতে পারি না। তাহলে এই টার্মটা শুধুমাত্র আসতে পারলো না, বাকি সব এসে গেছিল, খুব সুন্দর করে এসে গেছিল, কিন্তু যে টার্মটা
সিক্স মাইনাস রুট এক্স মানে 6 × √x, এটাই কিন্তু গন্ডগোল করে দিল। এটাকে কিন্তু আর দ্বিঘাত সমীকরণ হতে দিল না, বা যে আমাদের কাঙ্ক্ষিত যে প্যাটার্ন, যে ফরম্যাট ax² + bx + c = 0, সেই ফরম্যাটেও পড়তে দিল না। বাকি দুটো টার্ম কিন্তু ভালো মতো এসেছিল, x² এর টার্মটা এবং 2টা, মানে ax² এবং c টার্মটা কিন্তু এসেছিল, bx টা আসলো না। তার বদলে √x চলে এসছে। ফলে সেটাকে আমরা বলতে পারবো না যে সেটা একটা দ্বিঘাত সমীকরণ, কিংবা তাকে আমরা ax² + bx + c ফর্মেও লিখতে পারবো না। ঠিক আছে? ঠিক আছে? তো ইহাকে ax² + bx + c ≠ 0, এখানে আর কিছু বলার নেই, এটা সম্পর্কে আকারে প্রকাশ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ -6√x পদটির কারণটাও লিখে দিই। ঠিক আছে? এই যে কারণগুলো লিখছি, এই যে জিনিসগুলোকে আমরা এক্সপ্রেস করছি, এগুলোই আমাদের খাতার মানটাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। ঠিক আছে? তোমরা একই ক্লাস অন্য ভিডিওতে দেখবে, এই ভিডিওতেও দেখবে, দুটোর মধ্যে ডিফারেন্স যদি মন দিয়ে দেখো নিজেরাই খুঁজে পাবে। ঠিক আছে? লেখার ধরন থেকে শুরু করে, প্রত্যেকটা কনসেপ্ট থেকে শুরু করে, প্রতিটা ফরম্যাট থেকে শুরু করে সমস্ত কিছুতে। হয়েছে? এটাকে কেন আমরা যদি যদি ভাঙিও, যে x² - 6√x + 2 = 0, এটাকে যদি আমরা একটু ব্রেক করার চেষ্টা করি, আমি কি করছি, যেটা গন্ডগোল করছে তাকেই আমি একটু ব্যবস্থা করার চেষ্টা করি। 6√x তো গন্ডগোল করছিল, তার জন্য x দরকার ছিল। তাহলে √x থেকে x তখনই আসবে, সূচকের ধর্ম কিন্তু আমরা ক্লাস 9-এ পড়েছি। √x থেকে x তখনই আসবে যদি তার স্কোয়ার করে দিই। কোনো কিছু রুট করে আবার স্কোয়ার করলে সেটা কিন্তু ভিতরের সংখ্যাটাই পড়ে থাকে, কিংবা কোনো কিছুর স্কোয়ার করে রুট করলে তখন একটু ব্যাপার রয়েছে, সেটা আমি এখন বলতে চাইছি না। ঠিক আছে? তাও বলছি, এটার মান শুধু মনে রাখবো, এক্স এর পরম মান পাবো। এক্স এর পরম মান মানে ধনাত্মক মান পাবো। ওকে? মানে সামথিং আমি যদি বলি √2a², ঠিক আছে, √2a², তার মানে কিন্তু -2 এর পরম মান পাবো, অর্থাৎ 2 পাবো। এটাকে বলা হয় মড, এটাকে বলা হয় হচ্ছে মড এক্স। ঠিক আছে? তাহলে -2 তার মড, তার মানে 2 পাবো। কখনোই -2 স্কোয়ার করে রুট করলে -2 পাবো না। -2 থেকে ওটা কি পাবো, 2 পাবো, পজিটিভ সেন্সে পাবো। তো যাই হোক, এখানে তাহলে √x এ যদি স্কোয়ার করে দিই তাহলে x চলে আসবে। তো সেটা একবার করার চেষ্টা করি। x² + 2 এখানে রাখলাম, আর আমি 6√x কে ওদিকে নিয়ে গেলাম, যেহেতু এখানে মাইনাসে আছে ওদিকে গেলে প্লাসে আসবে। তাহলে x² + 2 = 6√x। এবার যদি উভয় পক্ষে আমি বর্গ করি, তাহলে উভয় পক্ষে বর্গ করলে আমরা কি পাচ্ছি? আমি এটা এই কারণে করছি যে 6√x পদটা আমাদের দেখলাম যে এটার উপস্থিতির কারণে এটা ax² + bx + c আকারে আসতে পারছে না, বা দ্বিঘাত সমীকরণ হতে পারছে না। আমি এটাকে একটু রিডিউস করতে পারি কিনা দেখি, মানে এটা যদি x হতো তাহলে তো কাজ হয়ে যেত। 6√x, কারণ এই টার্মটা ছিল আমাদের কাছে, 2 টাও ছিল, শুধুমাত্র এই √x টার জন্য গন্ডগোলটা হয়েছে, কারণ x টার্মটা আসেনি। তাহলে আমি যদি এইটাকে x বানিয়ে দিতে পারি, সেটা আমি বানাতেই পারবো। কিন্তু তাতেও কি ax² + bx + c জিনিসটা আসছে, সেটা একবার চেক করে দেখি যে আদৌ আসছে কিনা। উভয় পক্ষে
বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে এবার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এক্স স্কোয়ারটাই হচ্ছে আমার কাছে a, আর বিটা হচ্ছে 2 প্লাস 2 a বি প্লাস বি স্কোয়ার মানে এই 2a স্কোয়ার ইকুয়ালস টু 6a স্কোয়ার ইন্টু রুট এক্স এর স্কোয়ার। কারণ এই স্কোয়ারটাও দুজনের মধ্যে যেহেতু প্রোডাক্ট আছে, গুণ আছে, দুজনের মধ্যেই ডিস্ট্রিবিউট হবে। তাহলে এক্স স্কোয়ারের পাওয়ার হয়ে যাচ্ছে তাহলে 2 × 2 মানে 4 প্লাস 2 × 2 মানে 4, 4x স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 6 স্কোয়ার মানে 36, আর রুট এক্স থেকে হয়ে গেল এক্স। ঠিক আছে, তাহলে আমরা যদি এবার সব একদিকে নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছে x⁴ প্লাস 4x স্কোয়ার। 36xটাকে মাইনাস করে লিখছি, এক্স গুলো পরপর লিখলাম পাওয়ার অনুযায়ী, প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখা গেল যে যে রুট এক্সটা গন্ডগোল করছিল, দ্বিঘাত সমীকরণ হতে দিচ্ছিল না, তাকে এক্স করলে দ্বিঘাত সমীকরণ হতে পারতো, কিন্তু সেটা করতে গিয়ে আরো জিনিসটা কিন্তু পাওয়ারটা বড় হয়ে গেল, সেটা কিন্তু একটা চতুর্থ ঘাত সমীকরণে পরিণত হয়ে গেছে। সেটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ নেই, সেটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ নেই, সেটা চার ঘাত সমীকরণ বা চতুর্থ ঘাত সমীকরণে পরিণত হয়েছে, একটা বাই কোয়াড্রেটিক ইকুয়েশনে পরিণত হয়ে গেছে। তার মানে এটা কোনোভাবেই রুট এক্সটা শুধুমাত্র জাস্ট মাঝখানে বসে থেকে এমন ভাবেই বসে আছে যে কোনোভাবেই যেভাবেই এগোই না কেন ওটা দ্বিঘাত সমীকরণ আর হতে দেবে না। ঠিক আছে, তাই তার প্রতি চেষ্টা করাটাই হচ্ছে এখন বৃথা। তাহলে ইহা অঙ্কটা যদি দেয় পরীক্ষাতে তাহলে আমরা কিন্তু এই পুরোটাই করে দিয়ে আসতে পারি, এই পুরো জিনিসটাই কিন্তু এখানে করতে পারি। ইহা একটি চতুর্থ ঘাত সমীকরণ। আমি বলবো পরীক্ষাতে ইংলিশ টার্মগুলো যদি কেউ লিখে আসতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু যিনি খাতা দেখবেন, এক্সামিনার যিনি হবেন, তার ইমপ্রেশনটাই অন্য জায়গায় চলে যাবে তোমাদের প্রতি। ঠিক আছে, যে এই টার্মিনোলজি গুলো হায়ার স্টাডিজের সেগুলোও তোমরা এখানে আয়ত্ত করেছো, তোমরাও জানো। ইহা একটি চতুর্থ ঘাত সমীকরণ বা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, কারণ এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4। ঠিক আছে, সুতরাং 4 তো 2 নয় নিশ্চয়ই, 4 তো আর 2 এর সঙ্গে সমান নয়, আগেরটার মতোই কিউবের সঙ্গে যেমন 2 সমান 4 এর সঙ্গে তো নিশ্চয়ই সমান নয়। তাহলে সুতরাং ইহা দ্বিঘাত সমীকরণ নয়, এবং এই সমীকরণকেই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা সম্ভব নয়। বোঝা গেছে? এইভাবে আমাদের সুন্দর করে একদম গুছিয়ে পাই টু পাই লিখতে হবে, যেটা আমরা বুঝতে পারছি, জানতে পারছি সমীকরণটা থেকে, সেটা সম্পর্কে পুরো একদম এক্সপ্রেস করে দিতে হবে। ঠিক আছে, অনেকে এই জিনিসগুলো করাবে না, কিন্তু করার এগুলোর মধ্যেও অনেক কিছু রয়েছে জানার।
এগুলো না করলে আমরা শিখতেই পারবো না, চ্যাপ্টারটা সম্পর্কে আইডিয়াই তৈরি হবে না। বোঝা গেছে? এবং তারপরে যে লাস্ট যে সমীকরণটা দিয়েছে 4 নম্বরটা, ঠিক আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। তাহলে দেখি এটা কি আসছে। 4 নম্বরে দিয়েছে হচ্ছে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। আমরা এবার কি করছি, সবকটাকে আগে ভেঙে নিচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রেই ভেঙে একটা সুন্দর এক্সপ্যান্ড করে নিচ্ছি, করে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আনার চেষ্টা করছি। কেউ কেউ আসছে, কেউ আসছে না, তার পাওয়ার বেড়ে যাচ্ছে দুইয়ের থেকে। যেমন এটাকে যদি তাহলে ব্রেক করি, তাহলে কি আসছে, এ স্কোয়ার মাইনাস যেহেতু আছে তাহলে টু এ বিটাও হচ্ছে এখানে দুই, প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। তাহলে কি পেয়ে যাচ্ছে এখান থেকে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। কারণ দুই দিক সমান হয়ে গেল এখানে, এখানে যে ঘটনা ঘটেছে তাতে করে দুই দিক সমান হয়ে গেছে। তার মানে এটা আর এটা, এটা কিন্তু একটা অভেদ। যখন এরকম দুই দিক সমান হয়ে যাবে এক্সপ্রেশনগত দিক থেকে, যেমন আমরা যদি এটাকে কাটি, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কেটে যাবে, মাইনাস ফোর এক্স দুই দিকে রয়েছে তাই কেটে যাবে, প্লাস ফোরও দুদিক থেকে কেটে যাবে। একই দিকে থাকলে আলাদা সাইনে কাটে, প্লাসে মাইনাসে কাটে। আর যখন দুটো দুই দিকে থাকবে সেম টার্ম, তখন সেম সাইনেই কেটে যাবে। ঠিক আছে, তার মানে জিনিসটা হয়ে যাবে জিরো ইকুয়ালস টু জিরো। জিরো এদিকেও কেটে যাচ্ছে, এদিকেও কেটে যাচ্ছে, তার মানে জিরো হয়ে যাচ্ছে। সুতরাং ইহা কোনো সমীকরণ নয়। যেটা দিয়েছে সেটা আদৌ কোনো সমীকরণই না, সেটা ইকুয়েশনই না, সেটা হচ্ছে দুদিক সমান, তার মানে এটা একটা অভেদ বলা হয় এটাকে। ইহা একটি অভেদ বা আইডেন্টিটি। অভেদের আরেকটা নাম হচ্ছে আইডেন্টিটি, যার মধ্যে কোনো ভেদ নেই, কথার মধ্যে এত সুন্দর করে প্রকাশ পেয়ে যাচ্ছে। অভেদ মানে আইডেন্টিটি, ইংলিশ কথাটা শুনতে ভালো লাগতে পারে, কিন্তু বাংলা কথাটা কিন্তু ডাইরেক্ট দেখে মানে কথাটা থেকেই প্রকাশ পেয়ে যাচ্ছে যে কি ভাবটা কি বলতে চাইছে, তার ডেফিনিশনটা কি হতে পারে। যার মধ্যে কোনো ভেদ নেই, মানে এটাও যা এটাও তাই। যেমন আগের গুলো এটা ইকুয়াল টু জিরো করছিলাম, নিশ্চয়ই জিরো আর এটা তো সমান নয়, কিন্তু তা সত্ত্বেও সমান করে আমি সেখান থেকে সমীকরণ গঠন হয়েছে এবং সেটাকে সলভ করলে এক্স এর মান পাবো। কিন্তু কিন্তু এই যে দুদিক, এই ক্ষেত্রে যেটা দিয়েছে দুদিকটাই তো সমান, এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার করলে এটা পেয়ে যাচ্ছে। তো দুই দিক যখন সমান হয়ে যাচ্ছে সেটাকে আমরা, তার মধ্যে তোর কোনো ভেদ থাকছে না দুই দিকের মধ্যে। আর যখন দুটো সমান জিনিসকে সমান করা হবে, যখন দুটো সমান জিনিসকে সমান করা হবে তখন সেটাকে অভেদ বলা হচ্ছে। তাহলে অভেদ মানে আর কিছুই না, অভেদ মানে হচ্ছে যখন দুটি, সহজ ভাষায় বলছি, ডিটেলসে বলতে গেলে অনেক কিছু রয়েছে, যখন দুটি সমান জিনিসকে সমান করা হচ্ছে। তেমন আমরা যে সূত্রগুলো করি, এ এক্স স্কোয়ার প্লাস বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার, কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, যখন আমি লিখছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু মাঝখানে সমান আছে বলে কোনো সমীকরণ হয়ে গেল না, কোনো সমীকরণ হয়ে গেল না, এটা হয়ে গেল অভেদ। এগুলো হচ্ছে অভেদ, কারণ আমি এদিক থেকেও ভাঙলে এটাই পাবো, এখানে যদি আমি এ প্লাস বি গুণ করি তাহলেও কিন্তু এটাই আসবে।
তাই দুদিক সমান জিনিসের সঙ্গে সমান হয়েছে, তার মানে এটা হচ্ছে অভেদ। ঠিক আছে, কেন এটাকে অভেদ বলছি? এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আর ওদিকে কি হয়ে রয়েছে? ওদিকটা হয়ে রয়েছে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারছি? এবার যদি গুণ করি তাহলে এর সঙ্গে এ গুণ, এর সঙ্গে বি গুণ, তাহলে এ স্কোয়ার, এর সঙ্গে এ গুণ করে আর এর সঙ্গে বি গুণ করলে এ বি। একইভাবে এবার বি দিয়ে কাজটা করব, বি এর সঙ্গে বি এর সঙ্গে বি, তাহলে বি এ প্লাস বি স্কোয়ার, বি বি গুণ করে, এদিকে রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি, এ বি আর বি এ নিশ্চয়ই সমান, 2 × 3 করলেও 6 হবে, 3 × 2 করলেও 6 হবে, তাহলে এ বি গুণ করলেও যা হবে বি এ গুণ করলেও তাই হবে। সবসময় নয়, কিন্তু আমরা আমরা যেটুকুনি আমাদের সীমাবদ্ধতা ক্লাস 10 পর্যন্ত, সেখানে সেখানে অবশ্যই এ বিও যা বিও তাই। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় কমিউটেটিভিটি বা বিনিময় নিয়ম। কমিউটেটিভিটি অর্থাৎ বা বিনিময় সূত্র, যেখানে এ বি এ ইন্টু বি করলেও যা হয় বি ইন্টু এ করলেও তাই হয়, কিন্তু সব ক্ষেত্রে সেগুলো হয় না। ফার্দার যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়বে এগোবে তারা বুঝতে পারবে জিনিসগুলো। ঠিক আছে, যেহেতু আমি এমএসসি স্টুডেন্ট, বিএসসি স্টুডেন্ট তো পড়াই, ফলে আমাদের পড়াতে গিয়ে বা হায়ার স্টাডিজে গিয়ে আমরা এমন অনেক জিনিস পেয়েছি যেগুলো আমরা স্বাভাবিক বুদ্ধিতে ছোটবেলায় ভাবতেই পারি যে এরকমও হতে পারে, এরকমও হতে পারে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি দুদিক সমান হয়ে গেছে, তার মানে এগুলো হচ্ছে অভেদ। এবং শুধুমাত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা নয়, যে কোনো সূত্রই হচ্ছে অভেদ, কারণ তার দুদিকই সমান। তাহলে এই একটি অভেদ। তাহলে আমরা এতক্ষণ যেটা করছিলাম সেটা হচ্ছে একটা সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আনার চেষ্টা করছিলাম, সমীকরণকে। কিন্তু এটা তো কোনো সমীকরণ নেই, তাহলে তো সমীকরণই না এটা, তাহলে ওই প্যাটার্নে আনার কোনো প্রশ্নই ওঠে না, আসবেও না, আর আসার প্রশ্নই ওঠে না। এই একটি অভেদ। সুতরাং সুতরাং ইহাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা সম্ভব নয়। ঠিক আছে, আগেরটাতে যেমন কি হয়েছিল, মাঝখানে একটা সিক্স রুট এক্স ছিল, সেই টার্মটা বাকি বাকি দুটো টার্ম আসা সত্ত্বেও দ্বিঘাত সমীকরণ হতে পারেনি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে পারিনি। আবার সেক্ষেত্রে 6 √x এর জন্য শুধুমাত্র হয়নি, কিন্তু এখানে সমীকরণটা পুরো এসছিল, খুব সুন্দরভাবে এসছিল। আবার একবার নয়, দুবার দুবার এসছিল, দুইবার করে এসছিল, অথচ সে নিজের কারণেই দুদিক কেটে গেছে। বলে না কতদিন অতিরিক্ত কোনো কিছু ভালো না, এখানে অতিরিক্ত কিছু হয়ে গেছে, যেটা আগেরটা তো আনতেই পারিনি এত চেষ্টা করেও, কারণ 6 √6টা সেটা আনতে দিচ্ছিল না, আনার লাইসেন্স দিচ্ছিল না। আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x+4 নিজেই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরম্যাটে রয়েছে। আবার এখান থেকেও আমরা পেয়েছিলাম, এখান থেকেও পেয়েছিলাম, কিন্তু দুই দুটো করে পেয়েছিলাম, ফলে একটাও আর থাকলো না, একটাও কিন্তু আর থাকলো না। ঠিক আছে, একটা কথা আছে বাংলায়, অধিক সন্ন্যাসীদের জ্ঞান নষ্ট, সেরকমই হচ্ছে অধিক এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি চলে এসেছিল, ফলে একটাও আর এখানে রইলো না, এবং সেটাও একটা অভেদে পরিণত হয়ে গেল, আইডেন্টিটিতে পরিণত হয়ে গেল, সে নিজেই নিজের সঙ্গে সমান। ফলে একে আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা গেল না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসে আমি প্রথম বেসিক কনসেপ্ট দ্বিঘাত সমীকরণের সেটুকুনি নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে শেয়ার করবে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ কনসেপচুয়াল কমপ্লিট নোট সহ ভিডিও দেখে তারাও উপকৃত হতে পারে, এবং মাধ্যমিকে তারাও তোমাদের সঙ্গে ভালো নম্বর পেতে পারে। এবং
প্রত্যেকটা ক্লাস তোমরা নিয়মিত কিন্তু বারবার একটাই কথা ফলো করবে। প্রত্যেকটা লেকচার মন দিয়ে কোনো রকম উইদাউট এনি স্কিপিং প্রত্যেকটা জিনিস পরপর দেখবে এবং খাতায় লিখে না দেখে প্র্যাকটিস করবে এবং দেন পরের দিনের ক্লাসটা দেখবে। তোমাদের অঙ্কের ভয় তো কাটবেই, সেই সাথে অঙ্কের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মাবে এবং তোমাদের এইভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে পরীক্ষায় ভালো নাম্বার কিন্তু আসতে বাধ্য, কেউ আটকাতে পারবে না, কোনো টিচার তোমাদের নাম্বার সেখানে কাটতে পারবে না যদি এরকম ভাবে লেখাটা হয়। ঠিক আছে, তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করো এবং ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম ও তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল সেটা তো অবশ্যই থাকছেই, ফেসবুক পেজ প্রত্যেকের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলো ফলো করে রাখবে এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। নতুন চ্যানেল তোমরা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, এবং যারা আমাদের ক্লাস জয়েন করতে চাও, যারা আমাদের রেগুলার ক্লাস জয়েন করতে চাও, পেইড ক্লাস, তারা অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, করে ক্লাস জয়েন করার জন্য আমাকে এসএমএস করে দেবে। জাস্ট খুব নমিনাল, খুব সামান্য ফিস রাখা হয়েছে, খুব অত্যন্ত সামান্য, সেটা হচ্ছে 99, যেটা একটা ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য কিন্তু সেটা পসিবল নয়। ঠিক আছে, তাও রাখা হয়েছে শুধুমাত্র তোমাদের কথা ভেবে। তোমরা অবশ্যই জয়েন করো, প্রতিটা ক্লাস দেখো এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমার বাকিটা আমার উপর ছেড়ে দাও। তোমাদের ভালো নম্বর পাওয়ানোর দায়িত্ব সেটা আমার। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে এতটা। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই পরবর্তী টপিক নিয়ে, পরবর্তী প্রবলেম সলভিং নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য টাটা।